আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত BNIS হোম স্কুলে আমি ফারজানা আহমেদ আজকে হোম স্কুল কার্যক্রমে তোমাদের সঙ্গে আছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম ক্লাস নেব। তোমাদের সুবিধার জন্য তোমরা তোমাদের সামনে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই, তোমাদের ডায়েরি আর খাতা নিয়ে বসো। তোমাদের জন্য আমি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, চলো আমার সঙ্গে বোর্ডের দিকে তাকাও। আমরা আজকে বার্ষিক পরীক্ষার আমাদের যে প্রথম অধ্যায় সিলেবাসের অধ্যায় 3 পাঠ 1 আর 2 সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 18। সবাই বইটি খুলে আমার সঙ্গে বসো। প্রিয় শিক্ষার্থীরা, সম্পদ কি? সম্পদ হচ্ছে আমাদের অন্যতম মৌলিক একটা চাহিদা। সম্পদ আমাদের কি? গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ। চাহিদা এই জন্য বলছি, আমার মানুষের অভাব কি? অসীম অভাবকে পূরণ করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সেই পূরণ করার জন্য আমাদের অর্থ লাগছে, আমাদের আরো যে উপকরণগুলো লাগছে সেগুলো আমরা সম্পদের বিনিময় পেয়ে থাকি বা সম্পদে আমাদের সেই অভাবগুলো পূরণ করে থাকে। তাহলে গৃহ ব্যবস্থাপনায় সম্পদ হচ্ছে অন্যতম একটি মৌলিক উপকরণ। কিন্তু সমস্ত উপকরণকে আমরা সম্পদ বলতে পারবো না। সম্পদ বলতে হলে অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি কোন কোন বৈশিষ্ট্য একটা উপকরণকে সম্পদ হিসেবে পরিণত করতে পারে। তার আগে আমরা গৃহ ব্যবস্থাপনা এবং অর্থনীতিতে সম্পদের কি সংজ্ঞা আছে, চলো আমরা সেই সংজ্ঞাটা পাঠ্যপুস্তক থেকে, আমরা আমাদের পাঠ্য বই থেকে দেখি। পাঠ্য বইতে আছে যে অর্থনীতিতে যেসব দ্রব্য বা সেবা সামগ্রী মানুষের অভাব মোচনে সহায়ক বা যেসব দ্রব্য ও সেবা সামগ্রী মানুষের অভাব মোচন করে থাকে তাকে সম্পদ বলে। কিন্তু গার্হস্থ্য বিজ্ঞানের ভাষায় সম্পদ বলতে সেসব উপকরণকে বোঝানো হয়েছে থাকে যা আমাদের গৃহ ব্যবস্থাপনার যে বিভিন্ন কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেসব লক্ষ্য অর্জনে সহায়তা করে। মূলত দুইটা সংজ্ঞা কিন্তু কাছাকাছি, আমরা দুটো সংজ্ঞাই করব। তো চলো আমরা আজকে দেখি কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা সম্পদকে বা আমরা বিভিন্ন উপকরণকে সম্পদ বলতে পারবো। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, উপযোগ বা ইউটিলিটি সম্পদের অন্যতম একটি বৈশিষ্ট্য। দেখো, অভাব মোচনে পণ্যের ক্ষমতাকে উপযোগ বলে। শিক্ষা, বুদ্ধি, স্থান, সময়, আকার, শব্দ ও সৃজনশীলতার উপর উপযোগ নির্ভর করে। একটা কলম তুমি ততক্ষণে ব্যবহার করবে যতক্ষণ কলমটাতে কালি থাকবে। তাহলে এই যে কলমের কালি বা কলমটা যে তুমি ব্যবহার করতে পারছো, এই যে তোমার অভাব মেটাতে পারছি। কোন অভাব? তোমার যে লিখতে হচ্ছে সেই লেখাটার প্রয়োজনটা কে মেটাচ্ছে? কালিযুক্ত একটা কলম। তাহলে এই যে অভাব মেটাতে যে পণ্যের ব্যবহার, সেটাকে আমরা কি বলবো? উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, উপযোগ সম্পদের অন্যতম বৈশিষ্ট্য। আর কেউ যদি পুষ্টিকর খাবার তৈরি করতে চায়, কোনো মা সন্তানের জন্য পুষ্টিকর খাবার তৈরি করতে চাচ্ছেন, এক্ষেত্রে উপযোগ তাকে সাহায্য করতে পারে। এই ক্ষেত্রে তার যে পুষ্টিকর খাবার সম্পর্কে জ্ঞান বা কোন কোন উপাদান, কোন কোন খাবারে পুষ্টির চাহিদা কি, এগুলো যদি তার জানা থাকে তাহলে কিন্তু উনি অনেক সময় অল্প উপাদান দিয়ে উনি পুষ্টিকর খাবার তৈরি করতে পারেন। আমরা জানি উপযোগ সম্পদের অন্যতম একটি মৌলিক বৈশিষ্ট্য। উপযোগ বিভিন্ন উপায়ে বৃদ্ধি করা যায়। কোন কোন উপায়ে উপযোগ বৃদ্ধি করা যায়, চলো আমরা একটু এই বিষয়গুলো আলোচনা করি। আকৃতি পরিবর্তন করে, সময় উপযোগী ব্যবহার করে, স্থানান্তরকরণ দ্বারা, চাহিদা মেটানোর দ্বারা। আকৃতি পরিবর্তন করে আমরা ধান থেকে চাল হয়, চাল আমরা কাঁচা খেতে পারি না, আমরা যদি সেটা সিদ্ধ না করি আমরা কিন্তু ভাত পাই না। তাহলে সেটা কি? আকৃতির পরিবর্তন হচ্ছে। সময় উপযোগী ব্যবহার করে আমরা বিভিন্ন প্রয়োজনে বা আমরা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ চলার পথটা, আমাদের ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য কিন্তু আমরা ব্যাংকে কি করি? অর্থ সঞ্চয় করি। সেই অর্থ যদি আমরা সময় মতো কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু সম্পদের ব্যবহারটা ঠিক মতো হবে না। আমরা যে টার্গেট বা যে লক্ষ্য পূরণের জন্য আমরা ব্যাংকে অর্থ গচ্ছিত করি, সেই অর্থ যদি আমরা সময় মতো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু কি সম্পদের উপযোগ হবে বা আমরা সঠিক ব্যবহার করতে পারবো। স্থানান্তরকরণ দ্বারা, এই যে একটা এখন যে মৌসুমটা যাচ্ছে, কিসের মৌসুম বলো তো? অনেক আম পাওয়া যায়, তাই না?
আমরা অনেক ধরনের আম খেয়ে থাকি, কিন্তু আমরা সবাইকে বাজারে যে আগে কি বলি, রাজশাহীর আম কিনা বা চাঁপাইনবাবগঞ্জের লিচু কিনা। তো ওই যে রাজশাহীতে যে আমটা হচ্ছে, এটা স্থানান্তরকরণ দ্বারা ঢাকায় এসে কি এটার চাহিদা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, স্থানান্তরকরণের মাধ্যমে কিন্তু উপযোগ বৃদ্ধি করা যায় চাহিদা মেটানোর দ্বারা। একজন ব্যক্তির একই সাথে ক্ষুধাও লেগেছে, আরেকজন ব্যক্তির হয়তো বা একজনেরই ক্ষুধাও লেগেছে আবার পিপাসাও লেগেছে, তখন তিনি যদি আগে খাবার খেয়ে ফেলেন তাহলে তার কিন্তু খাবারের চাহিদাটা মিটে গেল, তখন তার আবার কোন চাহিদা বাকি থাকলো, তার তখন আবার পানির চাহিদা বাকি থাকলো, পানি দিয়ে তিনি উপযোগ মেটাতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের উপযোগ বৃদ্ধির উপায়। এরপর আমরা সম্পদের দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সম্পদের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আয়ত্তাধীন বা অ্যাক্সেসিবিলিটি। আয়ত্তাধীন মালিকানা সম্পদের গুণগত বৈশিষ্ট্য। সম্পদের যদি নিজস্ব মালিকানা না থাকে, অন্য সম্পদ কিন্তু স্বাধীনভাবে ব্যবহার করা যায় না। যদি ধার নেওয়া যায় বা কেউ যদি তাকে দান করে থাকেন, তখন তিনি সেই সম্পদ কিন্তু নিজের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিছু কিছু সম্পদ আছে, যেমন দক্ষতা, সুস্বাস্থ্য, মেধা, এই সম্পদগুলো আবার চর্চা অনুশীলনের মাধ্যমে কিন্তু বৃদ্ধি করা যায়। এরপরে 3 নাম্বার যে সম্পদের বৈশিষ্ট্য, এটি হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশন। এটা সম্পদকে অবশ্যই সীমাবদ্ধ এই বৈশিষ্ট্যটি থাকতে হবে। কিছু কিছু সম্পদ একটু বেশি সীমাবদ্ধ, বিশেষ করে কোনো ব্যক্তির শক্তি, দৈহিক শক্তি অথবা যে সময়ের সীমাবদ্ধতা কিন্তু সর্বজনীন। কারণ সময় পৃথিবীতে সবার জন্যই, দিন রাত মিলিয়ে 24 ঘন্টা, এটা সকলের জন্যই সীমাবদ্ধ। এই সময়টা যে তার শক্তি, সামর্থ্য, মেধা দিয়ে সময়ের যে সঠিক ব্যবহার করতে পারবে, সে কিন্তু তত বেশি সফল হতে পারবে। তাহলে এই সীমাবদ্ধতা, শক্তি আবার গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ। কেউ যদি শক্তির ব্যবহারে দক্ষতা থাকে তার, তাহলে কিন্তু সে শক্তি ব্যবহারেও, শক্তির সীমাবদ্ধ বলেও সে সঠিকভাবে শক্তির ব্যবহার করতে পারবে। আর কেউ যদি সময় ব্যবহারে সচেতন হয়, যেহেতু সময় আবার পরিমাণগতভাবে সীমাবদ্ধ, তাহলে কিন্তু কোনো ব্যক্তি সচেতনভাবে সময়ের ব্যবহারে যদি সফল হয়, তাহলে আবার সে সময় ব্যবহারে সফলতা অর্জন করবে, সে তার ব্যক্তি জীবনে সাফল্য লাভ করতে পারবে। 4 নম্বর বৈশিষ্ট্য দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরস্পর পরিবর্তনশীলতা, ইন্টারচেঞ্জেবিলিটি। পরস্পর পরিবর্তনশীলতা মানে সম্পদ যে অবস্থায় আছে সেটা যদি বাতিল হয়ে যায় বা সেটা পুরনো হয়ে যায়, ব্যবহার করা যাচ্ছে না, ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, কোনো ব্যক্তি তার মেধা, দক্ষতা, সেই মেধা, দক্ষতা, এই গুণ দিয়ে কিন্তু সেই সম্পদ আবার ব্যবহার উপযোগী করে তুলতে পারে। আমরা সম্পদের নবায়নযোগ্যতা বলতে পারি, পুনর্ব্যবহারযোগ্য আমরা এটা বলতে পারি। যেমন বিকল্প সম্পদ ব্যবহার। কারো দুর্যোগপূর্ণ এলাকায় যখন ঝড় হয়, কিছুদিন আগে আমাদের দেশে ঝড় হয়ে গিয়েছিল, তোমরা জানো, যখন ঝড় হয় মানুষ সব সাইক্লোন সেন্টারে যায়, আশ্রয় কেন্দ্রে যায়, তখন কিন্তু সেখানে রান্না করে খাওয়ার কোনো উপায় থাকে না আমাদেরকে, তখন সেখানে বিকল্প খাবার অনুসন্ধান করতে হয়। ভাতের পরিবর্তে মুড়ি, চিড়া, রুটি, কলা, এই খাবারগুলো খেয়ে কিন্তু মানুষ তখন ক্ষুধা নিবৃত্ত করে। তাহলে এটা হচ্ছে বিকল্প সম্পদ ব্যবহার। এরপর সম্পদের বহুবিধ ব্যবহার, যেমন কারো বাড়িতে একটা টেবিল আছে, ডাইনিং টেবিল আছে, আর অন্য কোনো টেবিলে বা একটা ছোট টেবিল আছে, এই টেবিলটাকে একটা সময় পড়ার টেবিল, আবার যখন খেতে বলবে তখন খাবার টেবিল, এটাকে ইস্ত্রি করার টেবিল, আমরা বহুবিধ ব্যবহার করতে পারি। এরকম যার আছে, আমরা সম্পদের এরকম যেহেতু ঢাকা শহরে আবাসন সমস্যা অনেক বেশি, আমাদেরকে কিন্তু আসবাবপত্র নির্বাচনের বেলায় সম্পদের বহুবিধ ব্যবহার, এই বৈশিষ্ট্য মাথায় রেখে আমাদের আসবাবপত্র নির্বাচন করতে হবে, তাহলে কিন্তু আমাদের অর্থের সংকুলান হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো বিনিময়। বিনিময় হচ্ছে সম্পদ বিনিময় যোগ্য। যেমন অর্থকে আমরা এখানে অন্যতম উদাহরণ হিসেবে বলতে পারি। অর্থের শুধুমাত্র অর্থের বিনিময় ক্ষমতা আছে, আরো অন্য জিনিসেরও বিনিময় ক্ষমতা আছে। একটা সময় ছিল যখন বিনিময় প্রথা প্রচলিত ছিল, বর্তমানে অর্থ ছাড়াও আরো বিভিন্ন, যে আমাকে একটা দিবে, বিনিময়ে আপনাকে আরেকটা পণ্য দিব, এরকম। তো এইগুলো আমরা এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারি। রূপান্তর যোগ্যতা। কারো বাসায় কোনো পুরনো শাড়ি আছে, সেই শাড়ি দিয়ে তোমরা দেখবে তোমাদের মা বা তোমাদের দাদুরা অনেক সময় পুরনো শাড়ি রূপান্তর যোগ্যতা করে থাকে। কিভাবে করে থাকে? কাঁথা সেলাই
সেলাই করে থাকে বা পর্দা ব্যবহার করে থাকে। সুন্দর শাড়ি থাকলে আমরা কুশন হিসেবে বা কুশনের কভার হিসেবে তৈরি করতে পারি। এরপরে সৃষ্টিশীলতা, সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করা যায়। চাষাবাদযোগ্য জমিতে আমরা ফসল ফলিয়ে কি এক থেকে আমরা অন্য আবার আরেকটা জিনিস সৃষ্টি করি এখানে, এটা হচ্ছে সম্পদের সৃষ্টিশীলতা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে সম্পদের বৈশিষ্ট্যটা আছে সম্পদের পরিচালনা যোগ্যতা। সম্পদের সুষ্ঠু ব্যবহারকে সম্পদের পরিচালনা যোগ্যতা বা ম্যানেজেবিলিটি বলে। আর সম্পদের এই যে পরিচালনা যোগ্যতা, এর ফলেই কিন্তু আমরা উপকৃত হয়ে থাকি। যে তার সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবে বা কোনো ব্যক্তি তার সম্পদ কিভাবে ব্যবহার করলো তার উপর সেই সম্পদের সুষ্ঠু সফলতা বা সুষ্ঠু ব্যবহারশীলতা সুষ্ঠু প্রয়োগ নির্ভর করে। আমরা কিভাবে উপকৃত হই? প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমাদের পরিচালনা যোগ্যতার ফলে আমরা আমাদের লক্ষ্য অর্জন সহজ হয়, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়, সম্পদ বৃদ্ধি পায় উত্তরোত্তর। কেউ যদি তার সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে, একটা সম্পদ থেকে আরেকটা সম্পদ কিন্তু সে তৈরি করতে পারে। দুর্যোগ মোকাবেলা, আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি আমাদের অনেক সময় পারিবারিক দুর্যোগও হয়, বিপর্যয় ঘটে থাকে অনেক সময় পরিবারে। তখন কিন্তু কোনো ব্যক্তি সেই সম্পদের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা যদি করে, আমরা কিন্তু পরিতৃপ্ত হতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি তোমাদেরকে সম্পদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে সম্পদ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মানবীয় সম্পদ, আরেকটা অমানবীয় সম্পদ। আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর তোমরা অবশ্যই জানবে পরিবারের প্রতিটি সদস্য কিন্তু পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে পরিবারের সদস্য হিসেবে তুমিও তোমার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ, তোমারও তোমার পরিবারের প্রতি কিছু দায়িত্ব আছে। আর অন্যতম দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, মা বাবার খেয়াল রাখা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে সম্পদ কাকে বলে বা সম্পদের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর জন্য এই অধ্যায়টি। তোমাদের অবশ্যই প্রতিটা বৈশিষ্ট্য, বিশেষ করে উপযোগ কাকে বলে, উপযোগ বৃদ্ধির উপায়, বা এই যে এখানে আমরা আরেকটা পড়েছি পরস্পর পরিবর্তনশীলতা কি, পরস্পর পরিবর্তনশীলতার যে বিভিন্ন মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো তোমরা বৈশিষ্ট্য সহ সব পড়বে। আর এখান থেকে তোমাদের অনুধাবন প্রশ্ন তো আসেই, সঙ্গে উচ্চতর দক্ষতায় সম্পদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এটাও তোমাদের আসে। সম্পদ ব্যবহারের প্রয়োজনীয়তা, এই প্রশ্নটাও আসে। তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক তোমরা লিখে নাও, সম্পদের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। এটা উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম শ্রেণীর প্রথম ক্লাস তোমাদের সঙ্গে আমার। তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, যেহেতু বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা প্রথম ক্লাস করছি, তোমাদের সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করা হবে। যে বিষয়গুলো অনলাইনে আমরা আলোচনা করব, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। তো বিষয়গুলোর গুরুত্বটা তোমরা অবশ্যই বুঝবে, বারবার ক্লাস দেখবে। কোনো বিষয় নিয়ে অসুবিধা হলে আমাকে ফোন করবে। আর প্রিয় শিক্ষার্থীরা, হোমওয়ার্কের উপর যে নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের সিটি, ডায়েরি, এসবিএ নাম্বার হিসেবে গণ্য করা হবে। তো হোমওয়ার্ক করে আমার কাছে অবশ্যই রবিবারের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছো। পাঠ্যপুস্তক থেকে আরো বিস্তারিতভাবে পড়াশোনা করবে। আর সবাই ভালো থাকবে। পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে এই অধ্যায়ের অথবা অন্য কোনো বিষয় নিয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা আবার নতুন ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। অসংখ্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।